যাত্রী ভোগান্তি বিবেচনায় নিয়ে শুধুমাত্র যাত্রীবাহী নৌযানে ধর্মঘট সাময়িক স্থগিত, দাবি আদায় না হলে 11 মে আবারও ধর্মঘটের ডাক। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শনিবার, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ হত্যা চেষ্টা মামলায় শফিক রেহমানকে আরও 5 দিনের রিমান্ডে, সাংবাদিক নয় অপরাধী হিসেবে বিবেচনায় আনা হয়েছে বললেন তথ্যমন্ত্রী। রাজশাহীতে আবাসিক হোটেল থেকে স্বামী স্ত্রী পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের, 4 নিরাপত্তারক্ষী আটক। এবং তনু হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সভা, অপরাধীরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী নৌযানের ধর্মঘট সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শুক্রবার রাতে তথ্য জানান সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব। এ সময় তিনি আরো বলেন, আগামী 10 মের মধ্যে 15 দফা দাবি আদায় না হলে 11 মে থেকে আবারও ধর্মঘট পালন করা হবে। সারা বাংলাদেশে নৌযান ফেডারেশনের কর্মবিরতি অব্যাহত আছে। যাত্রী পরিবহন সমস্যার দুর্ভোগের কারণে এবং এসএসসি পরীক্ষা থাকার কারণে দক্ষিণাঞ্চল ঢাকা এবং বৃহত্তম বরিশাল অঞ্চলে যাত্রীবাহী লঞ্চগুলো আজকে রাত 10:30 থেকে তাদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে 10 মে পর্যন্ত। এর আগে সর্বনিম্ন মজুরি 10,000 টাকা সহ 15 দফা দাবিতে শুক্রবার সারা দেশে ধর্মঘট পালন করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। এমভি ফারহান সাধারণত চলাচল করে হুলারহাট ভান্ডারিয়া রুটে, কিন্তু বাস্তব চিত্র হচ্ছে শুক্রবার সকালে লঞ্চটি যাত্রী তুলেছে চাঁদপুরের। একই অবস্থা অন্যান্য রুটেরও। শ্রমিক ধর্মঘটে কার্যত অচল নৌপথ। যদিও মালিকপক্ষ ঘোষণা দিয়েছিল স্বাভাবিক থাকবে লঞ্চ চলাচল, কিন্তু বাস্তবে সেটি করতে না পারায় ভোগান্তিতে নতুন মাত্রা যোগ হয় যাত্রীদের। টিভিতে খবর হলো যে না ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, এই জন্য আমরা আসছি। আইসা দিয়ে সদরঘাটে লঞ্চ নাই। চাঁদপুর যাবে বলছে, চাঁদপুরের লঞ্চ এটা না, এটা যাবে বলছে ওনারা, তো এখন যাওয়ার জন্য উঠছি। জরুরি যাওয়া লাগো, তো লস মস বন্ধ না যাওয়া কি করি। চাঁদপুর নাই আবার লস পাল্টাইতে হবে। শ্রমিক ফেডারেশন বলছে সারা দেশের 2 লাখ শ্রমিকের এই আন্দোলন বানচাল করতে এমভি ফারহানের মালিক প্রভাব খাটিয়ে লঞ্চ পরিচালনা করছেন। তবে কোনোভাবেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে নড়বেন না বলে জানান এই শ্রমিক নেতা। সন্ত্রাস প্রকৃতির কিছু মালিকের অপতৎপরতা লক্ষ্য করছি। জোর করে অবৈধভাবে কয়েকটি লঞ্চ চালানোর মধ্য দিয়ে এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি তারা করছে। এদিকে ঘোষণা দিয়েও লঞ্চ চলাচল কেন স্বাভাবিক রাখা যায়নি এমন প্রশ্নের উত্তরে মালিক সংগঠনের এই নেতা দোষছেন সাংবাদিকদের। সাংবাদিকরা সদরঘাট না গেলেই নাকি স্বাভাবিক হবে লঞ্চ চলাচল, আর আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে লঞ্চ শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। যাত্রীর কোনো ভোগান্তি নাই, এটা আমি মানি না। আপনারা এখানে না আসলে আর আইসেন না, থাকেন না, কালকে থাকবেন টার্মিনাল ভর্তি লঞ্চ। আপনারা আসা যতটুকু ডিস্টার্ব, এটা আপনাদের এই মিডিয়ার কারণে। আপনাদের কারণে আমাদের ব্যবসায়িক ক্ষতি হয়, অনেক সমস্যা হয়। এদিকে শুক্রবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রায় 25টি লঞ্চ ছেড়ে যায় বিভিন্ন রুটে। সন্ধ্যার পর বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী, হাতিয়া সহ মোট 7টি রুটে লঞ্চ ছেড়ে গেলেও পাতারহাট, আমতলী, লালমোহন, কালাইয়া সহ অধিকাংশ রুটেরই কোনো লঞ্চ পাওয়া যায়নি। আন্দোলন করতেছে মালিকদের বিরুদ্ধে, মালিকরা বেতন বাড়াইতেছে না এর জন্য, কিন্তু ভুক্তভোগী হইতেছি আমরা সাধারণ পাবলিক। কালকে ভোট, এখন কিছু না পেরে এখন চলে যেতে হবে বাসায়, আর কিছু করার নেই। এর আগে দাবি আদায়ে রাজধানীর বাংলা বাজার ও প্রেস ক্লাব এলাকায় মিছিল করে শ্রমিকরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ধর্মঘটের কারণে দেশের অন্য নৌবন্দরগুলোতেও পণ্য খালাস এবং নৌযান চলাচল বন্ধ ছিল। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে কর্ণফুলী নদীর 16টি ঘাটে দ্বিতীয় দিনের মতো সব ধরনের লাইটারের জাহাজের পণ্য খালাস বন্ধ রেখেছেন শ্রমিকরা। প্রায় 1200 লাইটারের জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে। এছাড়া দাবি আদায়ে বাংলাবাজার ঘাটে সমাবেশ করে বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন। আমাদের মূল মজুরি 12,000 টাকা দাবি নিয়ে আমরা আন্দোলন করতেছি এবং 100% রেশন ভাতা সহ মৃত্যুকালীন 6 লক্ষ টাকা আমাদের যে দাবি। যতক্ষণ পর্যন্ত আমাদের
এই 35 দফা দাবি বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের এটা কোনো প্রকার শুরু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। ধর্মঘটের কারণে খুলনার 5টি রুটে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কার্গো, কোস্টার সহ 2 শতাধিক পণ্যবাহী জাহাজ আটকা পড়ে আছে ঘাট এলাকায়। বন্ধ রয়েছে পণ্য ওঠানামার কাজও। সরকার যে নিম্নতম যে গেজেটটা দিছে, আমাদের অন্তত সেই নিম্নতম গেজেটটা দিলেও হয়তো শ্রমিকরা বাঁচতে পারবে। কোম্পানি 24 ঘন্টা খাটাইয়ে আমাকে 3000 টাকা বেতন দেয়। বরিশালেও ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার থেকেই জেলার অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে রাজধানীর উদ্দেশ্যে শুক্রবারও ছেড়ে গেছে বেশ কয়েকটি লঞ্চ। চাঁদপুর থেকেও ছেড়ে যায়নি যাত্রীবাহী কোনো লঞ্চ। গোটা টার্মিনালই ছিল ফাঁকা। লঞ্চ না পেয়ে অনেক যাত্রীকেই ফিরে যেতে হয়। এছাড়া শুক্রবার সকাল থেকে টার্মিনাল এলাকায় মিছিল ও সমাবেশ করেন নৌযান শ্রমিকরা। আগামী পরশু এক্সাম, তো তার জন্য আমাদের যেতেই হয়। এখন লঞ্চের জন্য আমরা যেতে পারতেছি না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে। এদিকে টানা ধর্মঘটে প্রায় অচল দ্বীপজেলা ভোলার যোগাযোগ ব্যবস্থা। অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় নৌকা ও ট্রলারে করে ঝুঁকি নিয়েই নদী পাড়ি দেন যাত্রীরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শনিবার। শুক্রবার সকাল থেকে নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার 22টি ইউনিয়নের নির্বাচনী কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, সিল সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। নির্বাচন সুষ্ঠু করতে 219টি কেন্দ্রে 6 প্লাটুন বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় 16টি ইউনিয়নে প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহণের সরঞ্জামাদি সংগ্রহ করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সবাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে। কোথাও কোনো ভয় ভীতি বা কোনো থ্রেট এই ধরনের কোনো কিছু নাই। আশা করি কেউ এই ধরনের পরিবেশ সৃষ্টি নষ্ট করতে পারবে না। বগুড়ার গাবতলী ও ধুনট উপজেলার 21টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয় প্রিজাইডিং অফিসারদের। প্রতিটি কেন্দ্রে পুলিশ, বিজিবি মোতায়েন থাকবে। মোবাইল কোর্ট প্রস্তুত আছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল কোর্ট থাকবে। সার্বিক প্রস্তুতি ভালো। আশা করি সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় দফায় ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলার 31টি ইউনিয়নে নির্বাচন হবে। এসব এলাকার প্রায় 5.5 লাখ ভোটার ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবেন। সিরাজগঞ্জে এ দফায় 5টি উপজেলার 22টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সীমানা জটিলতার কারণে বেলকুচি উপজেলার বড়ধুল ও চৌহালি উপজেলার স্থল ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কঠোর পুলিশি নিরাপত্তায় চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জের 25টি ইউনিয়নে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। 2টি উপজেলায় কেন্দ্র রয়েছে 239টি। এছাড়া রংপুর, সিলেট, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার, সিল বাক্স ও কালি সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। ইসমাত জাহান, সময় সংবাদ। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এক্ষেত্রে আওয়ামী লীগ পূর্ণ সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীতে মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম। 15 আগস্টে যারা এই কাজ করতে চেয়েছিল, প্রায় করেছিল, আল্লাহ রহমে শেখ হাসিনার ইহানা বাইরে ছিল, পায় নাই। আবার তারা চেষ্টা করছে, শেখ হাসিনা শুধু নয়, তার সন্তানকে হত্যা করতে চায়। নির্বাচনের বসলে শেখ হাসিনা আবশ্যিন। স্থানীয় নির্বাচনে যদি কোনো ব্যত্যয় ঘটে, প্রয়োজনে কঠোর হন, আরো কঠোর হন নির্বাচন কমিশন। আপনাদের আমরা সহযোগিতা করবো, সাহায্য করবো, এই কথা স্পষ্ট বলতে পারি। অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি এখন দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এই রাজনীতি দিয়ে দেশের মঙ্গল সম্ভব নয় বলেও মন্তব্য করেন মাহবুব। আমি মনে করি আজকে আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা, সেটা নিশ্চয়ই রাজনীতির যে কালচার, রাজনীতি সংস্কৃতি, সেই রাজনীতি সংস্কৃতির অসুস্থ রাজনীতি সংস্কৃতি। এখানে ভালো কিছু নেই। এখানে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, জিঘাংসা, হত্যা,
এর মধ্য দিয়ে কখনো রাজনীতির সুস্থ ধারা চলতে পারে না। প্রবাসের সময় আরো থাকছে, স্বেচ্ছায় গুম হওয়ার অভিযোগে রাজধানীতে এক আইনজীবী গ্রেফতার, নিজের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য আত্মগোপন বলছে র্যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আটক সাংবাদিক শফিক রেহমানকে আবারও 5 দিনের রিমান্ডে দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। প্রথম দফায় 5 দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে শফিক রেহমানকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় শুনানিতে পুনরায় 7 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। প্রায় আধা ঘন্টা দুপক্ষের শুনানি শেষে 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। গত 16 এপ্রিল শফিক রেহমানকে রাজধানীর স্কাটনের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের চেষ্টার অভিযোগে 2015 সালে পল্টন থানায় মামলা করা হয়। স্বাধীনতা বিরোধী চক্রান্তের অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ হত্যার পরিকল্পনা হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, সাংবাদিক নয়, শফিক রেহমানকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হয়েছে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার চক্রান্ত করেছিল, তিনি অপরাধী। সুতরাং অপরাধীর কপালে যা আছে তাই হবে, এর অন্যতা কিছু হয় না। বিএনপি চক্র তারা স্বাধীনতার ঘোষণাপত্রে বিশ্বাস করে না, আগুন যুদ্ধ করেছিল, মানুষ পোড়ানোর ঘটনা ঘটেছিল। এই 3 পক্ষই সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার চেষ্টা করেছিল। তারা হত্যা খুনের রাজনীতিতে বিশ্বাস করে। রাজশাহীতে আবাসিক হোটেল থেকে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নগরীর সাহেববাজার এলাকার হোটেল নাইস ইন্টারন্যাশনাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হোটেল ম্যানেজার আত্মহত্যা বললেও পুলিশের ধারণা হত্যাকাণ্ড। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের 4 নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে। রাজশাহী থেকে রাকিবুল হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 20 এপ্রিল রাতে স্বামী স্ত্রী পরিচয়ে রাজশাহীর হোটেল নাইস ইন্টারন্যাশনালের একটি রুম ভাড়া নেয় মিজানুর ও সুমাইয়া। প্রতিদিনের মতো শুক্রবার সকালে তাদের ডাকতে গিয়ে সাড়া না পেয়ে ম্যানেজারকে জানায় রুম বয়। পরে তার ডাকাডাকিতেও সাড়া না পাওয়ায় থানায় খবর দেন হোটেল ম্যানেজার। এরপর পুলিশ এসে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় সেখানে হাত বাঁধা অবস্থায় ছেলেটির ঝুলন্ত লাশ ও বিছানায় মেয়েটির লাশ পড়ে থাকতে দেখে তারা। ঠিক 12:30টার দিকে তাকে ফোন করা হয়, ফোনে কোনো রেসপন্স পাওয়া যায় না। এবার কয়েকবার ফোন দেওয়া হয়, এবার 1টা দিকে আবার ফোন দেওয়া হয়, কোনো রেসপন্স পাওয়া যায় না। আমাদের কাছে কেমন ধরনের একটা সন্দেহজনক মনে হয়, ফোন বাজছে, অনেক কলিং বেল বাজছে, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না ভিতর থেকে, এই ধরনের সন্দেহজনক মনে হয়। আমরা এমডি স্যারকে বলি, এমডি স্যার বলে থানা ইনফর্ম করে। ইতোমধ্যে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা পুলিশের। কক্ষের ভেতরে যেটা দেখা যাচ্ছে যে একটা 2টা ডেড বডির মতো মনে হচ্ছে। একটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, তার হাত বাঁধা ছেলে, আর বিছানায় আছে মেয়ে। মেয়ের মুখটা হচ্ছে চাপা দেওয়া, বালিশ দেওয়া। আপাতত এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে অবস্থাদৃষ্টে মনে হয় না যে এটা সুইসাইডাল, এরকম মনে হয় না। নিহত মিজানুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের 2য় বর্ষ ও সুমাইয়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 1ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সময় সংবাদ, রাজশাহী। তনু হত্যার বিচার দাবিতে ছাত্র সংগঠনগুলোকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। শুক্রবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানানো হয়। সভায় অপরাধীরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। প্রতিবাদ সভায় অংশ নেন নাট্যকর্মী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তনু হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে না পারার জন্য প্রশাসনকে দায়ী করেন তারা। একই সঙ্গে অবিলম্বে তনু হত্যার জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা বলেন, তনু হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, তাকে হত্যার পেছনে কোনো বিশেষ গোষ্ঠীর মদদ রয়েছে বলেই তদন্ত প্রলম্বিত হচ্ছে। প্রতিবাদ সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত ও প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পীরা। তনু হত্যা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, এটি এক বা একাধিক ব্যক্তির লালসার শিকার তনু। এখন আমাদের প্রত্যাশা একটাই, যত দ্রুত সম্ভব সে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি দাঁড় করানো এবং আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। সংস্কৃতির কর্মীরা যারা সারা দেশে তারা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন, আমি দাবি করব ছাত্র সংগঠনের কাছে যে এই রকম একটা জঘন্য হত্যাকাণ্ড হয়েছে, তার প্রতিবাদে আপনারা নেমে আসুন।
আমরা কথা দিচ্ছি সংস্কৃতি কর্মীরা আপনাদের সাথে থাকবো। প্রবাসের সময় আরো থাকছে, বাগদাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 9 জন নিহত। আইএস দায়ী ধারণা ইরাকি নিরাপত্তা কর্মীদের। মৌসুমী ফলমূল, খাদ্য ও শাকসবজিতে লাগামহীন কীটনাশক ব্যবহারের কারণে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন নাগরিকরা। উৎপাদন ব্যবস্থায় কীটনাশকের প্রয়োগ বিধি নিয়ে যথাযথ মনিটরিং ও প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় খাদ্যে বিষক্রিয়াজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। শুক্রবার দুপুরে রাজধানীতে পরিবেশ বাঁচাও আন্দোলন পবার এক আলোচনায় এমন মত দিয়ে আলোচকরা সরকারকে আইনের প্রয়োগ ও সচেতনতা বাড়াতে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। সবজির মধ্যে যখন স্প্রেটা করা হয় কৃষকদেরকে বলে দেওয়া হয় যে এটা 7 দিন, এটা 15 দিন, এটা 21 দিন, কিন্তু তারা কোনো টাইম পিরিয়ড মানে না। রান্না যতই করেন, যতই ধোয়াধুয়ি করেন, ওর মধ্যে সেই পয়জনাস জিনিসটা থেকে যাচ্ছে। আমদানি নিষিদ্ধ, ক্ষতিকর বলে চিন্তিত সেইগুলো দেয়া হয়। সেগুলো কিভাবে আসে? একটি আসে বিভিন্ন সীমান্ত, আরেকটা আসে ওরা বলে লাগেজে, থাইল্যান্ড থেকে, সীমান্ত আসে ভারত এবং মায়ানমার থেকে। গর্ভবতী মা যখন এই সমস্ত খাচ্ছেন ধীরে 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 প্রতিনিয়ত এটা তার রক্তের সাথে মিশিয়ে তার গর্ভফুলের মাধ্যমে বাচ্চার মধ্যে চলে যাচ্ছে। বাচ্চার জন্য কি হচ্ছে? গর্ভস্থ শিশুর গর্ভপাত হয়ে যাচ্ছে, বৃদ্ধি ব্যাহত হচ্ছে, অকাল প্রসব হয়ে যাচ্ছে, বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে, এমনকি শিশু মারাও যাচ্ছে। আমাদের সকল দায়ী ব্যক্তিদের বুঝাইতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রয়োগের ব্যবস্থা করতে হবে এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা আনতে হবে। এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কে পুলিশি হয়রানি বন্ধে রাইট টু নো আইন পাশের দাবিতে মাঠে নেমেছে মানবাধিকার সংগঠন সহ নিউ ইয়র্কের বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন। প্রবাসী বাঙালিরাও অংশ নিয়েছেন এই আন্দোলনে। তারা বলছেন, এই আইন প্রণয়ন হলে শুধু হয়রানি বন্ধ হবে না, পুলিশ ও কমিউনিটির মধ্যে সম্পর্কেরও উন্নয়ন হবে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কৃষ্ণর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশি তল্লাশির কারণ এবং নিরাপত্তা বাহিনীর পরিচয় জানার অধিকার চেয়ে নতুন আইন পাশের দাবিতে নিউ ইয়র্কের সিটি কাউন্সিলের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করে 65টি নাগরিক অধিকার সংগঠন। বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনে একাত্মতা প্রকাশ করে। সিটি কাউন্সিলে মাত্র 3টি ভোটের অভাবে রাইট টু নো আইনটি থমকে রয়েছে বলে জানান বিক্ষোভকারীরা। গত 1.5 বছর থেকে এই বিলটা নিয়ে আমরা মুভমেন্ট চালাচ্ছি। এই বিলে পাশ করার জন্য যতগুলো ভোট লাগবে তার মধ্যে এখন 3টা ভোট বাদ আছে। আজকে এই শোডাউন শুধুমাত্র ওই 3টা ভোটের জন্য। আমাদেরকে তো রাস্তাতে অনেক অপমান করা হয় এবং অনেক লাঞ্ছিত করা হয়। তারা অরিজিনাল পুলিশ কিনা আমরা সেই ব্যাপারে একটা কাগজে সাইন করার জন্য কাউন্সিলর কাছে আছে। মানবাধিকার সংগঠন ড্রামের নির্বাহী পরিচালক ফাহাদ আহমেদ সময় টেলিভিশনকে বলেন, পুলিশের দায়িত্ব পালনের প্রতি জনসাধারণের কৃতজ্ঞতা প্রকাশেরও সুযোগ ঘটাবে রাইট টু নো। যারা পুলিশি হয়রানির শিকার হয় তাদের জন্য এই আইনটি সহায়ক ভূমিকা রাখবে। পুলিশ যাকে তল্লাশি করবে কিংবা যার বাড়িতে অভিযান চালাবে তার অবশ্যই এই কারণ জানার অধিকার আছে। আর এমনটা হলে উভয় পক্ষের মধ্যে কোনো ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হবে না। বিক্ষোভে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর কাউন্সিলম্যান রাফায়েল স্পানেল, জুমিয়া উইলিয়াম ও বেড ল্যান্ডার রাইট টু নো আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নানা প্রতিকূলতা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা বাণিজ্যের প্রসারে শিল্প উদ্যোক্তা হিসেবে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে সফলতার সাক্ষ্য রেখে চলেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। শুক্রবার একটি ট্রাভেল এজেন্সি উদ্বোধনের সময় এই মন্তব্য করেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর AKM রফিক আহমেদ। সাইবার প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ফায়ারওয়াল না থাকায় এবং সুইফট গ্লোবাল পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে অন্যান্য কম্পিউটারের সংযোগ স্থাপনের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ সুইচ ব্যবহার করায় এত বড় হ্যাকিং এর ঘটনা ঘটেছে। আর এ ধরনের ত্রুটি হ্যাকারদের প্রায় $1 বিলিয়ন চুরির পথ সুগম করে দিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিশ্বের বৃহত্তম সাইবার আক্রমণের ঘটনা তদন্তে নিয়োজিত
বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ফরেনসিক ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান মোহাম্মদ শাহ আলম এ মন্তব্য করেন। এর আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, অর্থ চুরির পর মালয়েশিয়া থেকে সুইফটের প্রকৌশলীর একটি দল পর্যবেক্ষণে এসে জানান সুইচগুলো আপগ্রেডের প্রয়োজন রয়েছে। এদিকে রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফিরে পেতে ফিলিপিন্সের ম্যানিলার একটি আদালতে শুনানি হবে আগামী 2রা মে। রিজার্ভ থেকে চুরি হওয়া 8 কোটি 10 লাখ ডলারের একটি অংশ বাংলাদেশ সরকারকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এই শুনানি শুরু হবে। ফিলিপাইন সিনেটের প্রধান রালফ রেক্টো আশা প্রকাশ করেন, দেশটিতে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার আগেই এই অর্থ ফেরত দেওয়া হবে বাংলাদেশকে। তিনি বলেন, বাংলাদেশ সরকারকে ওই বিষয়ে তৎপর হয়ে মামলার আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে বাজেয়াপ্ত অর্থের মালিকানা দাবি করতে হবে। এ অর্থ যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্টে রয়েছে তাদের 20 দিন সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানির বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে স্বেচ্ছায় গুম হওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও থেকে এক আইনজীবীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুরে র্যাব 2 কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, পলাশ কুমার রায় নামে ওই ব্যক্তি কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে আইন বিভাগে কর্মরত থাকা অবস্থায় কোম্পানির গুরুত্বপূর্ণ নথিপত্র এবং প্রায় 32 লাখ টাকা আত্মসাৎ করেন। নিজের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য আত্মগোপনে গিয়ে তার মাকে দিয়ে সন্তান গুম হওয়ার অভিযোগ করেন। এরপর প্রায় মাস খানেক ধরে আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার রাতে তেজগাঁও এলাকা থেকে পলাশকে গ্রেফতার করে তারা। 32 লক্ষ টাকা তিনি পাওনাদার প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গকে প্রদান করেননি। অ্যাডভোকেট পলাশ কুমার রায়ের মাতা আদালতে একটি মামলা দায়ের করেন যে তার ছেলে অপহরণ হয়েছেন এবং অপহরণ মামলা দায়ের করেন এবং তিনি অভিযোগ করেন যে তার ছেলেকে গুম করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে পলাশ কুমার নিয়মিতভাবে তার মায়ের সাথে বিভিন্ন কৌশলে অন্যের মোবাইল ব্যবহার করে কথাবার্তা বলতেন এবং যোগাযোগ করতেন এবং তার মায়ের মাধ্যমে এই সমস্ত কর্মকাণ্ড চালিয়ে গেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না তাদের বাংলাদেশে কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। শুক্রবার বিকেলে সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে মুজিবনগর সরকার গঠনের 45তম বার্ষিকীতে তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি আরো বলেন, 75 থেকে 96 পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার পাশাপাশি আবারও পাকিস্তানি শাসন আমলে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল ষড়যন্ত্রকারীরা। যারা বাংলাদেশের স্বাধীনতাকে মনে প্রাণে মেনে নিতে পারেন না তাদেরকে সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানান বক্তারা। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ এবং ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নেতারা। শুক্রবার সকালে আজিমপুর কবরস্থানে প্রয়াত নেতৃবৃন্দের সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা। ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণে হয়ে শ্রদ্ধা জানান সভাপতি আবুল হাসনাত এবং সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। মহানগর আওয়ামী লীগের উত্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ সম্পাদক সাদেক খান। শ্রদ্ধা জ্ঞাপন শেষে মোনাজাত করেন নতুন কমিটির নেতারা। মহানগর উত্তর ও দক্ষিণের কর্মী সমর্থকরাও এ সময় উপস্থিত ছিলেন। দিনের পর দিন গাছ কেটে বন ধ্বংস করা রীতিমতো প্রথায় রূপ নিয়েছে। একসময় এই নিয়মই অনুসরণ করত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরের বাসিন্দারা। জীবিকা নির্বাহের একমাত্র উপায় হিসেবে বনের গাছ উজাড় করাকে বেছে নিলেও সময় পরিবর্তনে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তারাও এখন সচেতন। প্রতি রাতে দলগতভাবে তারা নিজেরাই এখন বন পাহারার দায়িত্ব নিয়েছেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ঘুরে এসে সাইদুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। পাহাড় আর চিরসবুজের সমারোহে ঘেরা চট্টগ্রাম শহরের অদূরেই বাঁশখালী উপজেলা। যেতে যেতে পথের দুপাশে চোখে পড়বে নানা রকম গাছের সারি। উপজেলার সাধনপুর ইউনিয়ন পার হবার সময় জানা গেল বন বিভাগের বনায়নের কথা। কারো কারো অভিযোগ, রাতের আঁধারে কে বা কারা গাছ চুরি করে নিয়ে যায়। অনেকটা আগ্রহ নিয়ে এগিয়ে যায় সময় সংবাদ।
চোখে পড়ে ব্যতিক্রমী কিছু উদ্যোগ। এই বনাঞ্চল রক্ষায় কাজ করছে সাধনপুর ইউনিয়নেরই নবীন প্রবীণের সমন্বয়ে গড়া একটি দল। চুরি করতে মানে আমরা গাছ হারিয়ে বিক্রি করতে চলতে না, গাছ হারিয়ে তারা মানা করলে তার চলে আসছে। মানুষ এখনো গাছ গোছালা কি কাটে না, বা কাটলে আমরা এরারে দামক দিয়ে দিই। আমরা বন রক্ষাতে আমরা নিজে সাহায্য করছি বন বিভাগের সাথে, এদেরকে বলছি তোমরা আমাদের সাথে আসো, আমরা যেভাবে চলি সেভাবে তোমরাও চলবে, বন রক্ষা হবে। জ্বালানি সংগ্রহ এবং জীবিকা নির্বাহের জন্য যারা একসময় বন ধ্বংস করত, তারাই এখন বিকল্প জীবিকার পথ তৈরি হওয়াতে বন রক্ষার কাজে নিয়োজিত হয়েছেন। তবে অধিকাংশ সময়েই প্রশিক্ষিত জনবল এবং আগ্নেয়াস্ত্রের অভাবে বিপদে পড়তে হচ্ছে এখানকার রেঞ্জ কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী নিরাপত্তা রক্ষীদের। শুধু গাছ চুরি নয়, বন পাহারায় থাকা সরকারি ও স্বেচ্ছাসেবী বনরক্ষীদের উপর গুলি ছুড়ে তাদের আহত করেছে বনখেকোরা। উপজেলা বন কর্মকর্তা জানান, বনরক্ষীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকার কথা থাকলেও এখানে তা নেই। সীমিত জনবল দিয়ে বন রক্ষা করা সম্ভব নয় বলেও জানান এই কর্মকর্তা। সরকারি সহযোগিতা আছে, টিউনো সাহেবের সহযোগিতা আছে, ওসি সাহেবের সহযোগিতা আছে, প্রশাসনিক সহযোগিতা আমাদেরকে করে আর কি। স্টাফ স্বল্পতার কারণে আর্মস তো রাখা আমাদের জন্য একটা সমস্যা আছে। অস্ত্রের সিকিউরিটি অনেক কিছু, হ্যাঁ অস্ত্রের সুরক্ষা প্রয়োজন আছে, ওই জন্য অস্ত্র রাখি না। প্রশিক্ষিত জনবল এবং আগ্নেয়াস্ত্রের যোগান থাকলে গাছ চুরি শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে বলেও জানান তিনি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, বাঁশখালী, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করল বিশ্বের 171টি দেশের প্রতিনিধিরা। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র, চীন, ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিনিধিরাও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও এতে উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এর আগে চুক্তিটি জাতিসংঘ স্বীকৃত 6টি ভাষায় অনুবাদ করা হয়। গেল বছরের ডিসেম্বরে COP21 খ্যাত প্যারিস জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তন রোধে এই চুক্তিতে সম্মত হন পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এর আওতায় 2020 সাল নাগাদ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রির নিচে রাখার প্রচেষ্টা থাকবে চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর। এছাড়াও জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে দরিদ্র দেশগুলোকে জলবায়ু তহবিল থেকে সাহায্য করারও উল্লেখ রয়েছে চুক্তিতে। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। এ ঘটনায় 25 জনেরও বেশি আহত হয়েছেন। এদিকে পুলিশ গুলি করে অপর আত্মঘাতী এক হামলাকারীকে হত্যা করে। শুক্রবার জুমার নামাজের পরপরই বাগদাদের আল রাদওয়ানিয়া এলাকায় হামলা চালানো হয়। এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও সুন্নিপন্থী উগ্র জঙ্গি সংগঠন IS হামলার পেছনে রয়েছে বলে ধারণা করছেন ইরাকি নিরাপত্তা কর্মীরা। এবার খেলার খবর। বড় জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করলো আবাহনী। মাশরাফির কলাবাগানকে 7 উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। টস জিতে ব্যাট করে 140 রানের পুঁজি পায় কলাবাগান। জবাবে 3 উইকেট হারিয়ে লক্ষ্য টপকে যায় আকাশী নীলরা। 6 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আবাহনীর জুবায়ের হোসেন লিখন। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনের হাই ভোল্টেজ ম্যাচ যে এমন উত্তেজনাহীন হবে তা কে জানতো। মাশরাফি তামিমের মতো তারকাদের ম্যাচে যে আলো ছড়াবে লিখন তাই বা কে জানতো, কিন্তু হলো তাই। লাইন লেন্থে ঘাটতি থাকার কারণে যে লিখন জাতীয় দলের বাইরে, তিনি আজ আবাহনীর প্রথম জয়ের নায়ক। টস জিতে ব্যাট করতে নামা কলাবাগান শুরুতেই স্তব্ধ। তাসকিন রাজু জোড়া আঘাতে 37 রানে নেই 2 ওপেনার। এরপর খানিকটা স্থিতি আনার চেষ্টা করেন বিদেশি রিক্রুট হ্যামিল্টন মাসাকাজ্জা ও ঘরোয়া ক্রিকেটের উদীয়মান নাম তাসামুল। মাসাকাজ্জাকে ব্যক্তিগত 41 রানে ফিরিয়ে তাণ্ডবে শুরু করেন লিখন। এরপর একে একে মেহরাব হোসেন জুনিয়র, শরীফুল্লাহ, তানবীর, নিহাদুজ্জামান এবং আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দেন এই লেগ স্পিনার। 140 রানে থামে কলাবাগানের ইনিংস। সাকলাইন সজীব নেন 2টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 11 রানে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হন তামিম। আবাহনীকে খানিকটা চাপে ফেলার সুযোগ পেলেও আর ম্যাচে ফেরেনি কলাবাগান। অভিষেক মিত্রর 32, বিতর্কিত ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান উদয় কৌলের 44 এবং নাজমুল হোসেন শান্তর 35 রানে সহজ জয় তুলে নেয় আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর দিনে মূল আলোচনার বিষয় ছিল তামিম এবং মাশরাফির লড়াই। তবুও ম্যাচের সবটুকু রং কেড়ে নিয়েছে জুবায়ের হোসেন লিখনের 6টি উইকেট।
আবাহনীর এই জয়ে সব থেকে বড় ভূমিকা যে তারই। তবুও এসব ছাপিয়ে ম্যাচে বিতর্কের রং ছড়িয়েছে বাজে আম্পায়ারিং। রায়হান মাসুদ, সময় সংবাদ, ফতুল্লাহ। বাফুফে নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করল কাজী সালাউদ্দিনের প্যানেল। বিকেলে রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করে সম্মিলিত পরিষদ। জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করা এবং জেলা ও বিভাগীয় ফুটবলের উন্নয়ন বিষয়ে নানা প্রতিশ্রুতির কথা জানান বক্তারা। এদিকে বাফুফে নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন সভাপতি পদপ্রার্থী কাজী সালাউদ্দিন। মূল আলোচনা যাকে ঘিরে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে নেই তিনি। সম্মিলিত পরিষদের প্রধান কাজী সালাউদ্দিনকে খুঁজে নেয়ার ব্যর্থ চেষ্টাই করল ক্যামেরা। তাই ইশতেহার জানালেন সম্মিলিত পরিষদের বাফুফে নির্বাচনের প্রধান সমন্বয়ক তরফদার রুহুল আমিন। তবে ইশতেহারে ছিল না নতুন কোনো চমক। জেলাভিত্তিক ফুটবল আর জাতীয় দলের পারফরমেন্স বিষয়ে সালাউদ্দিন আমলের কার্যক্রম নিয়ে যে এত সমালোচনা, ইশতেহারে সেগুলো নিয়েও থাকলো প্রতিশ্রুতির ফুলঝুরি। একাডেমি, স্কুল ফুটবল, আমাদের জেলা ফুটবল এবং আমাদের এখানে যারা আমরা পাইনিয়ার ফুটবল যেটি হচ্ছে এইটাকে আরো বেশি শক্তিশালী করা। আমাদের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি নতুন করে আমরা নতুন বিদেশি কোচ, এটার সাথে আরো কোচের স্টাফ নিয়ে সতর্কতা অবলম্বন করবে। সুপার লিগ হলে দেখবেন যে সুপার কাপে যেটা হতো তার থেকে হয়তো আরো বেশি আলোড়ন জাগবে। এদিকে ফোরামের সমর্থন পাওয়ায় প্যানেল আরো শক্তিশালী হয়েছে বলে মনে করছেন সম্মিলিত পরিষদ নেতারা। ক্লাব ফুটবল বিষয়ে বাফুফের পেশাদারিত্বের ঘাটতির কারণটাও ব্যাখ্যা করেন তারা। প্রত্যেকটি বড় ক্লাবে এরা ফুটবল, ক্রিকেট, হকি, বিভিন্ন ইভেন্টসের খেলাগুলো এরা পরিচালনা করে, যে কারণে এটা পেশাদারিত্বের মধ্যে আসতে পারছে না। ক্রীড়া সংগঠক পরিষদের প্রেসিডেন্ট উনি সমর্থন দিয়ে কাজী সালাউদ্দিনের প্যানেলকে আরো বেগবান করেছেন। তবে ইশতেহার অনুষ্ঠানে না থাকলেও ফেডারেশনে পাওয়া গেল বাফুফে বসকে। পরিষদের নেতাদের নিয়ে ওয়ান্ডারার্স, ফকিরাপুল সহ বেশ কিছু ক্লাবে গিয়ে নির্বাচনের আগাম প্রচারণাও শুরু করে দেন কাজী সালাউদ্দিন। সাবেক এই ফুটবলারের প্রত্যাশা হাড্ডাহাড্ডি এক নির্বাচনের। আমাদের চ্যালেঞ্জ। থ্যাংক ইউ। ইশতেহার ঘোষণা শেষ, চলছে নির্বাচনী প্রচার। তবে এর আগেও নানা প্রতিশ্রুতিতে মোড়া এমন ইশতেহারের কাগজে ধুলো জমে পুরু হয়েছে অনেক। তাই পুরনো হিসেব কাটাকুটি করে কাউন্সিলরদের আস্থা কতটুকু কাটতে পারবে সালাউদ্দিন প্যানেল? মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যাত্রী ভোগান্তি বিবেচনা নিয়ে শুধুমাত্র যাত্রীবাহী নৌযানে ধর্মঘট সাময়িক স্থগিত। দাবি আদায় না হলে 11 মে আবারও ধর্মঘটের ডাক। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শনিবার। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ, হত্যা চেষ্টা মামলায় শফিক রেহমান আবারও 5 দিনের রিমান্ডে। সাংবাদিক নয়, অপরাধী হিসেবে বিবেচনায় আনা হয়েছে বললেন তথ্যমন্ত্রী। রাজশাহীতে আবাসিক হোটেল থেকে স্বামী স্ত্রী পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর লাশ উদ্ধার। হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের, 4 নিরাপত্তারক্ষী আটক। এবং তনু হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সভা। অপরাধীরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।